আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এক্ষেত্রে যারা ঘরে বসে আমাদের এই ক্লাস উপভোগ করছো, দেখছো, সবার জন্য স্বাগতম জানাচ্ছি এবং উপরওয়ালার কাছে প্রার্থনা করছি যে করোনা ভাইরাস নামক যে মহামারী বিশ্বে লেগেছে সেটার যাতে খুব দ্রুত আমরা এই পরিস্থিতি সামাল দিয়ে সবাই আবার আমরা আগের মতো একসাথে হতে পারি। তো ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে আমি তোমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ারের সমাজকর্মের ইতিহাস ও দর্শন সাবজেক্ট থেকে তোমাদের সাথে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আজকে তোমাদের সাথে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্ম কি এবং সমাজকর্মের সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করব। ঠিক আছে? তো এখানে আমরা এই প্রশ্নে তোমরা যখন যে কোনো প্রশ্ন আনসার করবা তখন চেষ্টা করবা প্রশ্নের ভিতরে যা থাকে সেখান থেকে আনসার করার জন্য। যেমন মনে করো এখানে তোমাদের আছে সমাজকর্ম কি, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মনোবিজ্ঞানের কথা উল্লেখ আছে, মনোবিজ্ঞান কি এটাও তোমাদের লিখতে হবে। যেমন সমাজকর্ম কি, মনোবিজ্ঞান কি, এই দুটো জিনিস তোমাদের আগে লিখতে হবে। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে সম্পর্ক। তিনটা জিনিস তোমাদের সুন্দরভাবে ডিটেলস বর্ণনা করতে হবে। তো প্রথমত আমরা একটু আলোচনা করব যে সমাজকর্ম কি বা কাকে বলে। আমরা জানি যে সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যেখানে কতগুলি পদ্ধতির মাধ্যমে ব্যক্তি, দল এবং সমষ্টিকে এমনভাবে সহায়তা করা হয় যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম। এবং সমাজকর্ম মানুষকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করে থাকে। প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য সমাজকর্ম কাজ করে থাকে। তো এক্ষেত্রে আমরা প্রশ্নে যখন আনসার এখানে সমাজকর্ম কি তোমাদের চেষ্টা প্রশ্নের দুটো অংশ। প্রথম অংশে যেহেতু সমাজকর্ম কি, এক্ষেত্রে তোমাদের ধরো 4 নাম্বার অথবা 5 নাম্বার এখানে থাকে। অনেক সময় 4 নাম্বার থাকে, অনেক সময় 5 নাম্বার থাকে। তো 4 নাম্বার বা 5 নাম্বারের জন্য তোমাদের একটু ভূমিকা লিখতে হবে। লেখার পরে তোমাদের যেটা করতে হবে কমপক্ষে সংজ্ঞা লিখতে হবে দুইটা। ধরো একটা দিলে ভালো, দুইটা দিলে ভালো হয়, একটা দিলে একটু মোটামুটি নাম্বার পাবা। তো এক্ষেত্রে তোমরা একটা সংজ্ঞা লিখবা। সেটা প্রিন্ট লেটারের সংজ্ঞা হতে পারে বা সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি বুকের সংজ্ঞা হতে পারে। যে কোনো সংজ্ঞা লিখে এই সমাজকর্ম নিয়ে আরও বিগত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আর সেই বিষয় নিয়ে যাচ্ছি না। তারপরে যে টপিকটা সেটা হচ্ছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান কি বা কাকে বলে আমি এখানে তোমাদের প্রশ্নে লিখে দিয়েছি যে মনোবিজ্ঞান হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে কি সাইকোলজি। ইংরেজি শব্দ সাইক এবং লগোস থেকে এসছে। মনোবিজ্ঞানের ইংরেজি শব্দ সাইকোলজি এবং এটা হচ্ছে মন বা আত্মা সম্পর্কীয় বিজ্ঞান। কিন্তু আধুনিক দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে বিজ্ঞান মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে তাকে মনোবিজ্ঞান বলা হয়। এবং মনোবিজ্ঞানে শুধুমাত্র যে মানুষের আচরণ নিয়ে আলোচনা করা হয় তা না, পাশাপাশি প্রাণীর আচরণ নিয়েও আলোচনা করা হয়ে থাকে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা মনোবিজ্ঞান কি বা কাকে বলে এটুকু লিখব, লিখে কমপক্ষে সংজ্ঞা দিবা দুইটা। ঠিক আছে? মনোবিজ্ঞানের একটা সংজ্ঞা মনোবিজ্ঞানী প্যাভলভ উনি বলেছেন মনোবিজ্ঞান হচ্ছে দৃষ্টিগোচর আচরণের পর্যালোচনা। আবার আমরা মনোবিজ্ঞানে জন বি ওয়াটসন উনি বলেছেন মনোবিজ্ঞান হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষ এবং প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করে থাকে। এরকম ছোট ছোট দুই একটা সংজ্ঞা তোমরা দিবা। দেওয়ার পরে প্রশ্নের মানে স্ট্যান্ডার্ডটা সুন্দর হবে। যেহেতু তোমরা অনার্সের স্টুডেন্ট, ভালো মার্কস পাওয়ার আশা করো সবাই, সেক্ষেত্রে প্রশ্নটা কীভাবে সুন্দর করে লিখলে তোমাদের নাম্বারটা ভালো আসবে সেই উদ্দেশ্যে তোমাদের সাথে আলোচনা করা। তো এতটুকু লেখার পরে সমাজকর্ম কি, মনোবিজ্ঞান কি, এতটুকু লেখার পরে আমরা পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে কি সম্পর্ক। আমরা এখন সরাসরি সম্পর্কে চলে যাব। আমরা জানি যে কোনো বিষয়
বিষয়ের সম্পর্ক বলতে দুইটা সম্পর্ককে বুঝে থাকি। হ্যাঁ, যেমন এক নম্বর হচ্ছে একটা হচ্ছে ইতিবাচক সম্পর্ক, আর একটা হচ্ছে নেতিবাচক সম্পর্ক। ইতিবাচক সম্পর্ক হচ্ছে পজিটিভ সাইড, আর নেতিবাচক সম্পর্ক হচ্ছে নেগেটিভ সাইড। তো এক্ষেত্রে তোমরা সম্পর্ক বলতে আমরা যেহেতু দুটো সম্পর্ককে বুঝি, সেহেতু ইতিবাচক সম্পর্কে নিয়ে আমরা একটু আলোচনা করবো, বা পজিটিভ সাইডগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। যেমন ধরো এক নম্বর যে পয়েন্টসটা, সেটা হচ্ছে উভয় সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত। আমরা জানি যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞান উভয় হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা। সামাজিক বিজ্ঞান হচ্ছে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সের শাখা হচ্ছে 9টা, ঠিক আছে? তো এই 9টা শাখার অন্যতম 2টা শাখা হচ্ছে সমাজকর্ম আর হচ্ছে কি মনোবিজ্ঞান। এছাড়া বিভিন্ন শাখা আছে, যেমন মনে করো রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক প্রশাসন, লোক সম্পর্ক ইত্যাদি বিভিন্ন ধরনের শাখা রয়েছে, যে শাখাগুলো হচ্ছে সামাজিক বিজ্ঞানের শাখা। তো এই শাখাগুলো থেকে 2টা শাখা হচ্ছে, একটা হচ্ছে সমাজকর্ম আর একটা হচ্ছে মনোবিজ্ঞান। এই 2টা শাখা যেহেতু একই সামাজিক বিজ্ঞানের শাখা, সেই জন্য বলা যায় যে এই দুটার মাঝে মিল রয়েছে বা অন্তর্মিল রয়েছে। তারপরে হচ্ছে অভিন্ন বিষয়বস্তু। সমাজকর্মের এবং মনোবিজ্ঞানের উভয়ের বিষয়বস্তু হচ্ছে মানুষ, তাই না? উভয় মানুষকে নিয়ে আলোচনা করে থাকে, মানুষের আচরণকে নিয়ে আলোচনা করে থাকে। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞান দুটার মাঝে মিল রয়েছে বা অন্তর্মিল রয়েছে, এবং এই দৃষ্টিকোণ থেকে আমরা উভয়ের মাঝে মিল খুঁজে পাই। আচ্ছা, তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে সমাজকর্মীদের পরামর্শদান। যে কোনো সমস্যার সমাধান করার জন্য সমাজকর্মীর প্রয়োজন, তাই না? তো সমাজকর্মীরা কি করে থাকে? সমাজকর্মীরা সমস্যা সম্পর্কে জ্ঞান আহরণ করে সমস্যা নির্ণয় করে থাকে এবং সমাধানের ক্ষেত্রে কাজ করে থাকে। আর সমাজকর্মীদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে মনোবিজ্ঞান। কিরকম ভাবে? ধরো একজন মানুষ সেই সমস্যাগ্রস্ত, তার বিভিন্ন সমস্যা থাকতে পারে অর্থনৈতিক সমস্যা, থাকতে পারে সামাজিক সমস্যা, থাকতে পারে তার মনস্তাত্ত্বিক সমস্যা, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তার সমস্যার কারণে সে নিজে এরকম ভাবে মানে নিজেকে গড়ে তুলেছে যে সে মনে করছে যে আমার সমস্যা বুঝি আমি আর সমাধান করতে পারবো না, তাই না? তো এক্ষেত্রে সমাজকর্মীকে সহায়তা করে বা সমাজকর্মীকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকে মনোবিজ্ঞান। কারণ সমস্যাগ্রস্ত ব্যক্তি সে যখন নিজেকে মনে করবে যে আমি আমার সমস্যা সমাধান করতে পারছি না বা আমার সমস্যা সমাধান করা সম্ভব নয়, ওই ক্ষেত্রে সমাজকর্মীকে অবশ্যই স্টিল থাকতে হবে। কারণ তার সমস্যা যখন সে অন্যের কাছে মানে প্রকাশ করবে, তখন হয়তো আবেগে কেঁদে দিতে পারে বা কাঁদতে পারে। তো তার কান্নার সাথে সাথে যদি সমাজকর্মীও নিজেকে কন্ট্রোল করতে না পারে, তার সাথে হাওমাও করে কেঁদে দেয়, তাহলে কি হবে? যে সমাজকর্মীর কাজটা সুন্দরভাবে করতে পারবে না, তার আবেগ সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই ক্ষেত্রে পরামর্শ বা দিক নির্দেশনা দিয়ে থাকে মনোবিজ্ঞান। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে সমাজকর্মী যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে থাকে মনোবিজ্ঞান। তারপরে হচ্ছে তথ্য সংগ্রহ করা। সমাজকর্মের একটা অন্যতম একটা পদ্ধতি আছে, সেটার নাম হচ্ছে সাক্ষাৎকার পদ্ধতি। একজন ব্যক্তির সাথে যখন তোমার দেখা হবে, তখন তার সমস্যা সম্পর্কে জানতে হলে সর্বপ্রথম যে বিষয়টা সম্পর্কে জানতে হয় সেটা হচ্ছে সাক্ষাৎকার। সাক্ষাৎকারের মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে যে কোনো তথ্য বা ইনফরমেশন নেওয়া সম্ভব। আর এই সাক্ষাৎকারটা মনোবিজ্ঞানের একটা উল্লেখযোগ্য একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব হয়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও আমরা বলতে পারি যে তথ্য সংগ্রহের ক্ষেত্রে সাক্ষাৎকার পদ্ধতির মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। তারপরে হচ্ছে হতাশা দূর করা। সমাজকর্ম এবং মনোবিজ্ঞান উভয়ই চায় যে মানুষের মধ্যে যে হতাশা, যে ফ্রাস্ট্রেশন আছে সেগুলো দূর করার জন্য। কারণ হতাশা মানুষকে কি করে? মানে অন্ধকারে নিমজ্জিত করে দেয়। হতাশা মানুষকে সাফল্যের দ্বারে পৌঁছতে দেয় না, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করে। তো
তো এই সমাজকর্ম এবং মনোবিজ্ঞান মানুষকে হতাশা থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং আমরা বলতে পারি যে এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে এটা এই ক্ষেত্রে মিল রয়েছে বা অন্তর্মিল রয়েছে। তারপরে হচ্ছে জনমত ও উদ্বুদ্ধকরণ। যেগুলো সমস্যার সমাধানের ক্ষেত্রে জনমতের প্রয়োজন, জনগণের মতামতের প্রয়োজন এবং জনগণকে সেই কাজে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধকরণ প্রয়োজন। তো এক্ষেত্রে সমাজকর্ম এবং মনোবিজ্ঞান উভয় মানুষকে জনগণের মতামত নেওয়া এবং উদ্বুদ্ধ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে। তারপরে যে আমরা ইতিবাচক সম্পর্ক দেখবো সেটা হচ্ছে সুপ্ত ক্ষমতার বিকাশ সাধন করা। আমরা জানি যে প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে। সুপ্ত প্রতিভা হচ্ছে ঘুমন্ত প্রতিভা, যে প্রতিভাগুলোকে বিকশিত করে একজন মানুষ স্বাবলম্বী হতে পারে। হ্যাঁ, দেখবা চিন্তা করে যে প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো সুপ্ত প্রতিভা রয়েছে। কেউ ভালো গান গাইতে পারে, কেউ ভালো নাচতে পারে, কেউ ভালো কবিতা আবৃত্তি করতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো ঘর গুছাতে পারে। এক একজনের প্রতিভা কিন্তু এক এক রকম। কেউ ভালো ড্রয়িং করতে পারে। হ্যাঁ, তো এক একজনের প্রতিভা হচ্ছে এক এক রকম। এই প্রতিভাগুলোকে বিকশিত করে সে নিজেকে এস্টাবলিশ করে তোলার ক্ষেত্রে সমাজকর্ম যেরকম ভাবে কাজ করে থাকে, মনোবিজ্ঞানও কিন্তু মানুষের এই সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করে সামনের দিকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে থাকে এবং এক্ষেত্রে অনুপ্রেরণা যোগায়। তো আমরা উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি যে সমাজকর্মের এবং মনোবিজ্ঞানের ইতিবাচক সম্পর্ক কয়েকটা আছে। এরপরে যে পয়েন্টটা আমরা তোমাদের সাথে বলবো সেটা হচ্ছে নেতিবাচক সম্পর্ক, মানে নেগেটিভ সাইড। সবকিছুই দেখবো ভালো দিক আছে, খারাপ দিক আছে, তাই না? তো আমরা এতক্ষণ যেগুলো বলেছি সবগুলো হচ্ছে ভালো দিক, সবকিছু ভালো পজিটিভ সাইড। এখন আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেগেটিভ সাইড বা নেতিবাচক সম্পর্ক। হ্যাঁ, তো তোমরা এক্ষেত্রে ইচ্ছে করলে প্রশ্নটা মানে নিজে পয়েন্টস আকারে দিতে পারবা। আবার অনেক সময় আবার আমি এখানে মানে জায়গা স্বল্পতার কারণে আমি তোমাদেরকে এইভাবে দুই ভাগ করে দেখিয়ে দিয়েছি। তোমাদের যেভাবে খুশি, হ্যাঁ, যদি এইভাবে দাও তাহলে হয়তো সময়টা কিছু কম লাগবে এবং পয়েন্টস লিখতে পারবে অনেক বেশি। আর যদি তোমরা নিজে দাও তাহলে হয়তো সময়টা একটু বেশি লাগবে। তবে এক একজন এক একভাবে পছন্দ করে এবং সেটা তোমার ব্যক্তিগত বিষয়, তুমি কিভাবে লিখে স্বাচ্ছন্দ্য বোধ করো। তো চলো আমরা এক্ষেত্রে নেতিবাচক সম্পর্কগুলো নিয়ে একটু আলোচনা করি। এক নম্বর যে নেতিবাচক সম্পর্ক সেটা হচ্ছে এটি একটি সমন্বয়ধর্মী ব্যবহারিক বিজ্ঞান। যেমন সমাজকর্ম হচ্ছে একটা ব্যবহারিক বিজ্ঞান, এক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সমাজকর্মে ব্যবহারিক জ্ঞানও অর্জন করতে হয়। হ্যাঁ, এই জন্য বলা হয় এটাকে সমন্বয়ধর্মী ব্যবহারিক বিজ্ঞান। আর মনোবিজ্ঞানটা হচ্ছে কি, মনোবিজ্ঞান হচ্ছে একটা বিজ্ঞানের একটা অন্তর্ভুক্ত একটা সাবজেক্ট, সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটা সাবজেক্ট, কিন্তু এক্ষেত্রে কোনো মানে ব্যবহারিক বিজ্ঞানের আওতাভুক্ত না। হ্যাঁ, এবং এক্ষেত্রে মনোবিজ্ঞানকে কি বলা হয় যে সমাজকর্মকে সমন্বয়ধর্মী ব্যবহারিক বিজ্ঞান বলা হয়, কিন্তু মনোবিজ্ঞান শুধুমাত্র বিজ্ঞানের একটা অন্তর্ভুক্ত সাবজেক্ট। তারপরে হচ্ছে সমাজকর্মের পরিধি বিস্তৃত বা ব্যাপক। কারণ কি, যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে সমাজকর্ম বিশ্বাস করে যে তার শুধুমাত্র যে মানসিক সমস্যা হয়েছে তা না, পাশাপাশি তার অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, পারিবারিক সমস্যা থাকতে পারে, তার দৈহিক সমস্যা থাকতে পারে, সামাজিক সমস্যা থাকতে পারে, ধর্মীয় সমস্যা থাকতে পারে। বিভিন্ন সমস্যার কারণে একটা মানুষ সমস্যাগ্রস্ত হয়। যে কোনো সমস্যার পিছনে মানে সমাজকর্ম বিশ্বাস করে যে একটা সমস্যার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। হ্যাঁ, সেজন্য সমাজকর্ম পরিধিটা ব্যাপক এবং বিস্তৃত। কিন্তু মনোবিজ্ঞান কি করে থাকে, মনোবিজ্ঞান শুধুমাত্র সমস্যা সমাধানের ক্ষেত্রে শুধুমাত্র মন বা মানসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে এবং এই জন্য বলা যায় যে এটার পরিধি সংকীর্ণ। ওকে, আচ্ছা, তারপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিষয়বস্তু মানুষকে নিয়ে আবর্তিত। অর্থাৎ সমাজকর্ম শুধুমাত্র মানুষকে নিয়ে, মানুষের সমস্যা নিয়ে, মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় ইত্যাদি বিষয় নিয়ে সমাজকর্ম আলোচনা করে থাকে। কিন্তু মনোবিজ্ঞান কি করে থাকে, শুধুমাত্র মানুষকে নিয়ে আলোচনা করেই ক্ষান্ত হয় না। মনোবিজ্ঞান মানুষ এবং প্রাণী উভয়কে নিয়ে আলোচনা করে থাকে, কারণ মানুষের
আচরণ এবং প্রাণীর আচরণ দুটাকে নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে থাকে এবং এটা হচ্ছে মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তো আমরা এই থেকে পার্থক্য বা বৈসাদৃশ্য দেখতে পাই। তারপরে হচ্ছে সমাজকর্মের ক্ষেত্রে মূল্যবোধের প্রয়োজন হয়। সমাজকর্ম কি করতে হয়? সমাজকর্ম যখন প্রয়োগ করতে হয় তখন মূল্যবোধের প্রয়োজন হয়, কিন্তু মনোবিজ্ঞানের ক্ষেত্রে কোনো মূল্যবোধের প্রয়োজন নাই। হ্যাঁ, মূল্যবোধের কোনো প্রয়োজন নেই, কারণ শুধুমাত্র যে মানুষের মূল্যবোধ আছে কিন্তু প্রাণীর তো কোনো মূল্যবোধ নাই, অতএব মনোবিজ্ঞানের ক্ষেত্রে মূল্যবোধের প্রয়োজন নেই। তারপরে আছে সমাজকর্মের পদ্ধতি রয়েছে। আমরা জানি যে সমাজকর্মের কিছু পদ্ধতি রয়েছে। প্রধানত পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। আবারও আমরা বলতে পারি যে মৌলিক পদ্ধতি আবার তিন প্রকার। হ্যাঁ, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম, এগুলি তোমরা জানো। আবার সহায়ক পদ্ধতিও তিন প্রকার। অতএব এই 6টা পদ্ধতির মাধ্যমে সমাজকর্ম তার কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু মনোবিজ্ঞানের মধ্যে কোনো পদ্ধতি নেই। মনোবিজ্ঞানের মধ্যে কি নেই? কোনো পদ্ধতি বা কোনো থিওরি নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এটি একটি সাহায্যকারী পেশা। সমাজকর্মকে একটা পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু মনোবিজ্ঞান কোনো পেশা না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা পার্থক্য দেখতে পাই। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের পার্থক্য দেখতে পাই। এখানে আমি লিখিনি, কিন্তু তোমাদের তারপর শেয়ার করছি। যেমন মনে করো সমাজকর্মে কিছু নীতিমালা রয়েছে, মনোবিজ্ঞানে কোনো নীতি নাই। হ্যাঁ, বা ইথিক্স নাই। মনোবিজ্ঞানের সমাজকর্মীর প্রয়োজন এবং সমাজকর্মীকে দক্ষ অভিজ্ঞ হতে হয়, কিন্তু মনোবিজ্ঞানে এগুলির প্রয়োজন নেই। তো উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে সমাজকর্ম এবং মনোবিজ্ঞানের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করলাম। এক্ষেত্রে কিছু ইতিবাচক সম্পর্ক রয়েছে, কিছু নেতিবাচক সম্পর্ক রয়েছে, এবং এই ইতিবাচক এবং নেতিবাচক সম্পর্কগুলো তোমরা সুন্দরভাবে ডিটেলসভাবে লিখবা। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে সবার সামনে হয়তো হাজির হব। সবাই আমার জন্য দোয়া করো এবং সবাই তোমরা ভালো থাকবে, নিরাপদে থাকবে, বাসায় থাকবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।